সিরাজগঞ্জে মনকে মন ভেজাল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। কম দামে কিনছে নামি দামি কোম্পানি ও বিভিন্ন মিষ্টির দোকান। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। দেশে ফিরে বিমানবন্দরে ভোগান্তিতে হজযাত্রীদের ক্ষোভ। ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন, লাগেজ না পেয়ে বাড়ি ফেরার অভিযোগ। 1 লাখ কোটি টাকার পুঁজিবাজারে আস্থাহীনতা কাটাতে বাজেট বিশেষ বরাদ্দ চান বিশ্লেষকেরা। সুশাসন নিশ্চিত করার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যক্ত 8 বিমানবন্দর ফের চালুর পরিকল্পনা। গতি আসবে ব্যবসা বাণিজ্যে, বলছেন বিশেষজ্ঞরা। যশোরে মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছরের ভাতা তুলে আত্মসাৎ। জড়িত সোনালী ব্যাংক কর্মকর্তা ঝুলে আছে চূড়ান্ত প্রতিবেদন। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শাজমিন হাসান। এবার বিস্তারিত। পুষ্টির ঘাটতি পূরণে আপনি গরুর দুধ খাচ্ছেন, সেটিকে আসল নাকি অজান্তেই খাচ্ছেন কেমিক্যালে তৈরি নকল দুধ? সোডা, সয়াবিন তেল, চিনি, লবণ ও পানি দিয়ে প্রতারক চক্র বানাচ্ছে মনকে মন দুধ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমন নকল দুধ বানাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কম দামে যোগসাজশ সেইসব ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে নামি দামি দুগ্ধজাত কোম্পানি, কারখানা ও বিভিন্ন মিষ্টির দোকানে। এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ভোক্তারা। মইনুল হোসাইনকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। গরুর দুধ শিশুসহ সব বয়সী মানুষের পুষ্টির ঘাটতি পূরণে অপরিহার্য। কিন্তু দেখুন, মানুষের অন্যতম অপরিহার্য এই দুধ গোপনে কিভাবে বানাচ্ছে অসাধু চক্র। এই ক্রিমটা আমরা পানিতে মিশ্রণ করতে পারবো, দুধের মধ্যেও মিশ্রণ করতে পারবো। দুধের মধ্যে যদি মিশ্রণ করে আমরা অনেক প্রচুর পরিমাণ পানি দিতে পারবো। আর পানি যখন দেবো তখন লেটটা কমে যাবে। লেটটা কমে যাওয়ার কারণে তখন আমরা চিনি মিক্স করবো। আমরা যখন চিনি ইউজ করবো তখন তো দুধটা বেশি মিষ্টি হয়ে যাবে। আর বেশি মিষ্টি হলে পরে আমরা লবণ ইউজ করব, তাহলে অরিজিনাল দুধই এটা মনে হবে আর কি। যৎ সামান্য গরুর দুধের সঙ্গে প্রথমেই সয়াবিন তেল, সোডা, লবণ, পানি মিশিয়ে ব্লেন্ড করলেই হয়ে গেল মুখরোচক গরুর দুধ। আমার অরিজিনাল দুধ বানানো শেষ। এখন এই যে দেখছেন, এটা একদম অরিজিনাল পানি। এই পানির সাথে মিশিয়ে দেখেন দুধ, মানে অরিজিনাল দুধ বানাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন অরিজিনাল দুধ কিন্তু পাই হয়ে যাচ্ছে। আমাদের ভেজাল ক্রিম তৈরি করার পরে অরিজিনাল সাদা পানির সাথে মিশিয়ে মানে দুধ তৈরি করে ফেলেছি। এখন দেখেন ল্যাকটোতে পরীক্ষা করব, কিন্তু দেখেন ল্যাকটোটা কিন্তু ডুবে যাচ্ছে। কারণ এখানে ল্যাকটোর পরিমাণ, মানে চিনির পরিমাণটা একটু কম আছে। যদি চিনি দেয় এই ল্যাকটোটা কিন্তু আবার ঠিক মাপই হবে। আবার নকল দুধ পরীক্ষাও করছেন চক্রটি, যেন ফ্যাটের ঘাটতি না থাকে। সেজন্য মেশানো হচ্ছে চিনি ও বিশেষ রাসায়নিক। এরপর ব্লেন্ড করলেই হয়ে গেল তথাকথিত খাঁটি নকল দুধ, যা খালি চোখে কারো বোঝার উপায় নেই। আমরা যে চিনিটা ইউজ করলাম, চিনি ইউজ করার পরে যে মানে চিনিটা গলানোর জন্য যে দুধ মিশ্রণ করা হচ্ছে, মানে সাদা পানির সাথে যে মিশিয়ে দুধ বানালাম, ভেজাল দুধ, সেটা কারণ ল্যাকটোটা বানানোর জন্য। কিছুক্ষণ আগে যে আমরা ল্যাকটোটা ছাড়লাম, দেখলাম ল্যাকটোটা কিন্তু ডুবে গেছে। মানে চিনি মিক্স করার পরে ল্যাকটোটা আমরা টেস্ট করবো, দেখি কি হয়। দেখছেন একদম কিন্তু এখন অরিজিনাল খাঁটি দুধ পরিণত হচ্ছে। এই চিনি মিশানোর কারণে এখন কিন্তু 30+ আছে। আর 30+ মানেই একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ, যেমন তার থেকেও বেশি কিন্তু এখন আছে। এই দুধ কি আপনার আর ভেজাল প্রমাণ করার কোনো অপশন আছে? মনে হচ্ছে একদম মানে খাঁটি গাভীর দুধ কেবল দোয়ানো হলো। শুধু তাই নয়, অসাধু চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষাও সহজে শনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্রখ্যাত সিরাজগঞ্জে গোপনেই মনকে মন নকল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। আমার সমস্ত প্রক্রিয়া দিয়ে আমার দুধ বানানো শেষ। এই দুধটা আমি খোলা বাজারে বিক্রি করতে পারি, মিল্ক বিটাতে নিতে পারি, ঘোষ বাড়িতেও নিতে পারি। এই ঘোষ বাড়িতে নেওয়ার আগে আমরা, বা মিল্ক বিটা নেওয়ার আগে আমরা খাই ছোটো ইউজ করবো, যাতে আমাদের দুধটা নষ্ট না হয়। এসব দুধ যোগসাজশে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারেও বিক্রি হচ্ছে দুধের হাটে। নকল দুধ উৎপাদনকারীরা বলছেন, দুধে ফ্যাটের মাত্রা ঠিক রাখায় স্বাভাবিক পরীক্ষাও তা খাঁটি দুধের মতো দেখায়। 30+ হলে অরিজিনাল গাভীর দুধের থেকেও আমাদের দুধটা অরিজিনাল হয়। আর তারপরে থেকে আমাদের খোলা বাজার, বিভিন্ন দোকানপাট এই মানে বিক্রি করে থাকি আমরা। সিরাজগঞ্জের খামারিদের অভিযোগ, বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। সিন্ডিকেট চক্র দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তারা কীর্তন দুধ তৈরি করার কারণে আজকে আমার
অরিজিনাল দুধ আমরা চালাইতে পারতেছি না। তারা ভেজাল করতেছে, টাকার জন্য আমার দাম পাচ্ছি না। ওদের হাত আছে, মনে করে টাকা পয়সা দেয়, এইভাবে ওরা ইয়া করে। খামারিরা নিজের খামারগুলো ধরে রাখার মতো শক্তি আর নাই। চিকিৎসকরা বলছেন, রাসায়নিক, সোডা, লবণ ও তেল মিশ্রিত দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে। কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা এবং একটা পর্যায়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালের কারণে ক্যান্সারের মতো অনেক বড় ধরনের সমস্যাও শরীরে ঘটতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল দুধের এই কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শহীদদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এজন্য প্রত্যেককে যেমন সচেতন থাকতে হবে তেমনি করতে হবে পরিশ্রম। দুস্থ মানুষকে সহায়তার আহ্বানও জানান সরকার প্রধান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উত্তর সিটি কর্পোরেশন এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড ও ফুজি ট্রেড সেন্টারের সামনে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন, তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু দলীয়ভাবেই নয়, ব্যক্তিগতভাবেও অসহায় মানুষের পাশে থাকতে হবে নেতাকর্মীদের। শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। এদিন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলা বাজার, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও যাত্রাবাড়ি চৌরাস্তায়ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন সরকার প্রধান। মহান স্বাধীনতার ঘোষক জুরাইনে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে এগিয়ে নিতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম। সাদা শার্ট পরে এসে এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন, আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয়, আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে, আহা, জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। বিকেলে ধানমন্ডির ৭ মসজিদ এলাকাতেও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বাবলম্বীদের প্রতি বিশেষ আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায়, অসচ্ছল মানুষ যারা আছেন, তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে শহীদ জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান।
এরপর প্রয়াত বাবা মার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ঠিকানা জাতীয় সংসদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান 1971-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। আর দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে পথ দেখাবে জিয়াউর রহমানের শাহাদাত দিবস। যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে শস্য উৎপাদনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি এই বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময় এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছিলেন। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দলে দলে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানালেন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা বিএনপি নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। তবে দীর্ঘ সফর শেষে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে নানা ধরনের ভোগান্তির অভিযোগ করেছেন অনেক হজযাত্রী। লাগেজ খুঁজে না পাওয়া, ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন এবং কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কয়েকজন হাজি লাগেজ না পেয়ে বিমানবন্দর ছাড়েন। পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের ধারাবাহিকতায় একের পর এক হজযাত্রী বিমান অবতরণ করছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর জুড়ে ছিল স্বজনদের অপেক্ষা আর আবেগঘন পুনর্মিলনের দৃশ্য। হাজিদের অভিযোগ, সৌদি আরবের বিমানবন্দরে যেভাবে সেবা পেয়েছেন দেশে ফিরে তার প্রতিফলন দেখতে পাননি। অনেকেই জানিয়েছেন লাগেজ সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবার কেউ কেউ তাদের মালামাল খুঁজে পাননি বলেও অভিযোগ করেন। আমরা 419 জন এই ফ্লাইটে আসছি, কেউ কোনো সহযোগিতা পাইনি এয়ারপোর্টের কোনো কর্মকর্তার কাছ থেকে। এখন 4টা লাগেজের মধ্যে 1টা লাগেজ পাইছি আর 3টা লাগেজ পাইতেছি না। তারা বলতেছে যে ওখান থেকে দেয় নাই, যদি আমরা আসে তব দিয়ে দেবো, আমাকে কমপ্লেন লেখা রাখছে। হাজিকে এইভাবে রাখলে, এইভাবে হরনি করলে এখন আমার লাগেজগুলো কখন দিব, কিভাবে দিব, কিভাবে আসবো। যাত্রীরা বলেন বিমানবন্দরে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সহায়তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বৃদ্ধ হাজিদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা চালুর দাবি জানান তারা। ট্রলি নেওয়ার জন্য যে লাইন 1 কিলোমিটার হবে, ভিতরে যে লাইন, মানুষ খুব হয়রানি হচ্ছে। আমরা এই ব্যবস্থাপনায় আসলে দেখার কেউ আছে কিনা বলে মনে হচ্ছে না আমার। কেউ লাইন দিয়ে সামনে থেকে নেছে, কেউ পিছন দিকে অন্যভাবে দুর্নীতি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কিসের ব্যবস্থাপনা হলো এটা? এখন আর কিছু লাগে দেওয়া নিয়ম আছে, প্লাস এই যে টলিগুলো খালি টলি হেল্প করা, বাইরে টলি পড়ে আছে কিন্তু ভিতরে লোকজন পায় না। এই কাজগুলো একটু খেয়াল রাখলে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। সংশ্লিষ্ট সূত্র জানায়, হজের ফিরতি যাত্রার প্রথম দিনে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 13টি ফ্লাইটে 5434 জন হাজি দেশে ফিরেছেন। আগামী 1 জুলাই সকল হজযাত্রী দেশে ফেরার কথা রয়েছে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। টানা দরপতন, লোকসান আর আস্থাহীনতায় চরম সংকটে দেশের পুঁজিবাজার। 7 দশকের যাত্রায় শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের বড় মাধ্যম হওয়ার কথা থাকলেও এখনও স্থায়ী মূলধন গঠনে এ খাতের অবদান মাত্র 6%।
প্রায় 1 লাখ কোটি টাকার এই বাজার টেনে তুলতে আসন্ন বাজেটকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের আশা, নীতিগত সহায়তা, ভালো কোম্পানি তালিকাভুক্তি এবং বাজারে সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপ থাকবে বাজেটে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। 7 দশক আগে যাত্রা শুরু হওয়া দেশের পুঁজিবাজারে আস্থা ফেরানো যেন এখনো বড় চ্যালেঞ্জ। টানা দরপতন, বিনিয়োগকারীদের অব্যাহত লোকসান আর নীতিগত অনিশ্চয়তায় বাজারে অনাস্থা যেন স্থায়ী সংকটে পরিণত হয়েছে। দেশের শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হওয়ার কথা পুঁজিবাজার, অথচ এখনো মোট অর্থায়নে এই খাতের অবদান সীমিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, স্থায়ী মূলধন গঠনে পুঁজিবাজার অর্থায়নের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক নির্ভর অর্থনীতির বাইরে এসে শিল্প খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প হতে পারত পুঁজিবাজার, কিন্তু দুর্বল নিয়ন্ত্রণ, কারসাজি এবং বিনিয়োগকারীদের আস্থা সংকট বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেয়নি। 2 বছর ধরে প্রায় কোনো আইপিও আসে নাই। সো আইপিও না আসার মানে হচ্ছে আমার সাপ্লাই লাইনটা একেবারে বন্ধ। সো সাপ্লাই লাইনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় না। সো নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় যখন নতুন শেয়ার আসে। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে পুঁজিবাজার বান্ধব নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক প্রণোদনা আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুঁজিবাজার পুনরুদ্ধারে দরকার কার্যক্রম কর সুবিধা, নতুন বিনিয়োগ উৎসাহ এবং শক্তিশালী নীতিগত সংস্কার। যে বাজেটে আমাদের দেখতে হবে যে আমাদের বাজারটা যেহেতু এখন পর্যন্ত এক্সপেক্টেড লেভেলে যায় নাই, বাজেটে আমরা এমন কিছু আশা করব না যে যেখান থেকে বিনিয়োগকারীদেরকে একটা কনফিউশন লেভেলে নিয়ে যায়। যেমন ধরেন 2 বছর আগে যে আসছিল যে হঠাৎ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স করা হয়, ট্যাক্স যতটুকু আছে তার চেয়ে বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এই মার্কেট ইজ নট পারফর্মিং। বিশ্লেষকদের মতে, শুধু প্রণোদনায় নয়, বাজার ঘুরে দাঁড়াতে সবচেয়ে প্রয়োজন আস্থা পুনরুদ্ধার। এজন্য বাজার কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি বন্ধ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। উন্নয়নমূলক কাজ করতে হবে। আইপিও যে টাস্কফোর্স যে আইপিও রুল দিয়েছে, কিংবা মিউচুয়াল ফান্ডের যে দিয়েছে, সাজেশন দিয়েছে, বা ওই মার্জিন রুলের যে সাজেশন দিয়েছে, এই সাজেশনসগুলোর মধ্যেও কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। অর্থনীতিবিদরা বলছেন, শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজারে গতি ফেরানো সম্ভব নয়। শিল্প অর্থায়নে ব্যাংক খাতের চাপ কমিয়ে পুঁজিবাজার মুখী করতে হলে বাজেটে থাকতে হবে সমন্বিত পরিকল্পনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত দেশের 8টি বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে বাণিজ্যিকভাবে এসব বিমানবন্দর চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে গতি আসবে ব্যবসা বাণিজ্যে, সহজ হবে অভ্যন্তরীণ যোগাযোগ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। অপার সম্ভাবনা সত্ত্বেও দীর্ঘদিন নিস্তব্ধ পড়ে আছে বগুড়া, লালমনিরহাট, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশেরনগর সহ দেশের কয়েকটি বিমানবন্দর। কোথাও রানওয়েতে জন্মেছে আগাছা, কোথাও বা ফাঁকা পড়ে আছে টার্মিনাল ভবন। বিমানবন্দর থাকলেও বিমান ওঠানামার শব্দ নেই বহু বছর। দেশের এক সময়ের ব্যস্ত এসব বিমানবন্দরগুলো এভাবেই পড়ে আছে নীরবে। আঞ্চলিক বিমানবন্দরগুলো পুরোদমে চালু করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছেন। 7-8টা এয়ারপোর্ট আমাদের বন্ধ হয়ে পড়ে আছে প্রায়। বগুড়াটা আমরা সেদিন দেখে আসলাম। তো বগুড়ায় আমরা চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যদি ওখানে একটা ভালো এয়ারপোর্ট করা যায়। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, বাণিজ্যিকভাবে ফ্লাইট ওঠানামা ও সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই চলছে। বড় ধরনের একটা এভিয়েশন হাব হতে পারে এবং সেখান থেকে আমরা কার্গো হাবও করতে পারি। সেই জন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা সেদিন দেখে এসেছি, ফিজিবিলিটি স্টাডি করব। এটাকে রিহেবিলিট করার জন্য মানে আমরা আসার পর থেকে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের উত্তরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চলে বিমান চলাচল বাড়লে সময় যেমন কমবে, তেমনি ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে। ছোট ছোট এয়ারপোর্ট গুলো করতে চাই, আপনাকে ধরে নিতে হবে আমি লস খাবো, কিন্তু আপনি ম্যাক্রোতে গিয়ে যদি আপনি চিন্তা করেন লস হবে না। এটাকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে বা পর্যটনের একটা বিশাল সম্ভাবনা থাকবে, ওইটাকে আপনার ধরতে হবে জিডিপি।
দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক যাত্রা চালু হলে এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। নর্থ বেঙ্গলের সাথে এগুলো ফার ফ্লাং এরিয়া, যেখানে ঢাকা থেকে এগুলো দূরত্ব অনেক বেশি, তো কাজে কিছু কিছু এয়ারপোর্টকে সচল করা অত্যন্ত প্রয়োজন আর কি। পরিত্যক্ত বিমানবন্দর সচল হলে আকাশপথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে এখনো রাজধানীর রাস্তা অনেকটাই ফাঁকা, দেখা নেই চিরচেনা ট্রাফিক জ্যাম। এ নিয়ে জানাতে বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাগদুরা মিতি। মিতি, কেমন আছেন? রাজধানীর রাস্তাঘাট কেমন দেখছেন? মানুষ কি দেখা যাচ্ছে রাস্তাঘাটে? শাজমিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বাংলা মোটর মোড়ে এবং আপনি জানেন যে এই জায়গাটাতে অন্যান্য দিনগুলোতে আমরা যেমনটা দেখে থাকি যে দীর্ঘ যানজট লেগেই থাকে, তবে আজকে কিন্তু একটু ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে আজকে ঈদের ছুটির শেষ দিন হওয়ার পরেও এখনো কিন্তু চিরচেনা সেই যানজট চোখে পড়ছে না এবং সিগন্যালগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন গাড়ি চালক যারা আছেন তাদেরকে কিন্তু খুব একটা বেগ পেতে হচ্ছে না। তবে শুধুমাত্র বাংলা মোটর নয়, এর আগে কিন্তু আমি আসাদ গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু যানজটের যে চিত্র সেটা স্বাভাবিক দিনগুলোর মতো নয়। আজকে কিন্তু খুব একটা যানজট চোখে পড়ছে না এবং যারা পথচারী আছেন তারা কিন্তু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছেন। তবে এই স্বস্তির বিষয়টা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে ধারণা করা যাচ্ছে, কেননা যেহেতু আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, ব্যাংক, বিমা সবকিছু খুলছে, সেহেতু খুব শীঘ্রই তাদের যে স্বস্তি নিয়ে চলাফেরা এটা কিন্তু আর থাকবে না এবং ঢাকা তার চিরচেনা সেই যানজটের রূপে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। শাজমিন, এই ছিল রাজধানীর বাংলা মোটর মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিতি। রাজধানীর রাস্তা অনেকটাই ফাঁকা এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাগদুরা মিতি। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম রেজা। শুরুতেই যাচ্ছে মেহেদীর কাছে। মেহেদী, ঈদ যাত্রায় কি পরিস্থিতি দেখছেন? রাস্তা মহাসড়কের ব্যস্ততা কেমন? ধন্যবাদ। যেমনটি আপনারা জানেন যে গত 28শে মে কিন্তু মুসলিম ধর্মীয় অনুসারীদের যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সরকার কিন্তু 7 দিনের সরকারি যে ছুটি সেটি ঘোষণা করেছে। আজকে 31শে মে সেই সরকারি ছুটির কিন্তু শেষ দিন, অর্থাৎ আগামীকালকে অর্থাৎ 1 জুন থেকে সরকারি অফিস কিন্তু শুরু হবে। তো এই ঈদ উদযাপনের জন্য যে সমস্ত মানুষ তারা গ্রামের বাড়িতে এসেছিলেন ইতিমধ্যে তারা কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের যে অন্যতম পথ দৌলতদিয়া 4 নং ফেরিঘাট এলাকায়। সকাল থেকে আমরা এই ঘাট এলাকায় আছি, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এই 4 নং ফেরিঘাট এলাকায় কিন্তু আমরা দেখছি যে কিছু যাত্রীবাহী পরিবহন কিন্তু তারা ফেরিতে উঠছে, তবে তুলনামূলকভাবে এই ঘাট এলাকায় যাত্রীর চাপ অনেকটাই কম আমরা লক্ষ্য করেছি। এই বিষয় তো এই ছিল আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট থেকে সব শেষ। এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়পুরহাটে। ধন্যবাদ মেহেদী। আপনি রাজবাড়ীর যে ঈদের পর যে সাধারণ মানুষ যারা কর্মস্থলে বা ঢাকাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার খবরাখবর জানাচ্ছিলেন, আমিও তেমনি জয়পুরহাটের ঈদের এই যে কুরবানি ঈদের পর যে সাধারণ যে মানুষরা নারীর টানে তাদের বাড়িতে এসেছে, তাদের একসঙ্গে পরিবার পরিজন ঈদ করে তারা আবার যার নিজ নিজ কর্মস্থলে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যারা আছেন তারা কিন্তু
যাচ্ছেন। তবে এখানে জয়পুরহাটে একটা বিষয় জানিয়ে রাখি যে প্রায় 100টার মতো ঢাকাগামী বাস এখানে কিন্তু চলাচল করে, পাশাপাশি অন্যান্য জেলায় তো চলাচল করে। তো এখানে ট্রেন চলে, আন্তনগর ট্রেন 14টি এবং একটি মেল ট্রেন চলে। তো এখানে যেটি আমি যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, এখানে যে যাত্রীরা যে দুর্ভোগে পড়েছেন সেটা হচ্ছে যে এখানে 2 নম্বর প্ল্যাটফর্ম, আপনি দেখছেন 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো যাত্রী ছাউনি নেই এবং এখানে যে সমস্যাটা যে রোদ বৃষ্টি ঝড়ে কিন্তু এবং সাধারণ যে প্রতিবন্ধী অসুস্থ রোগীরা কিন্তু ওই 2 নম্বর প্ল্যাটফর্মে এই বৃষ্টির ভিজে, যেহেতু বর্ষা মৌসুম চলছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু এরকম 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন আসলে কিন্তু সাধারণ যে মানুষরা যাত্রীরা কিন্তু এই তাদের লাগেজ নিয়ে বা তাদের যে বেডিং টেডিং নিয়ে কিন্তু তারা কিন্তু ওই পাশে যাওয়ার মতন কোনো ইয়ে নেই। আর একটা বিষয় দেখাতে চাই যে ওই যে ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামানোর মতো কোনো সিঁড়ি বা কোনো কিছু নেই, অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মে যদি কোনো ট্রেন দাঁড়ায় তাহলে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মতো কোনো কোনো পরিস্থিতি নাই, এটি অভিযোগ করেছেন। তবে রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা এটা ইঞ্জিনিয়ারিং বিভাগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়গুলো দেখতেছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু ইতিমধ্যে ট্রেনের যে টিকিটের ব্যাপার, টিকিট কিন্তু মোটামুটি স্বাভাবিকই আছে। ট্রেন কিছুটা 20 মিনিট 30 মিনিট বিলম্ব হচ্ছে, তো বিলম্বটা মানে মোটামুটি স্বাভাবিকই রয়েছে। তারপরে এখানকার যে যাত্রীগুলো বলছেন যে বাসের নির্ধারিত রেটেই যে 798 টাকা টিকিট, বাসের টিকিট যাচ্ছে, আর ট্রেনের টিকিট কিন্তু নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। রাজবাড়ী ও জয়পুরহাট থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। একদিকে হাসপাতালের করিডোর, অন্যদিকে নতুন ক্রেতা খুঁজছে নিকোটিনের বাজার। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্ক বার্তাও আছে, তবুও থামছে না তামাকের বিস্তার। গবেষণা বলছে তামাক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি স্বাস্থ্য খাতে। বেড়েছে সিগারেটের দাম, তারপরও কমেনি ধোয়া। বিশ্ব তামাক মুক্ত দিবসে সুমনা সুমির বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন জুয়েল রহমান। রাতবারে বদলে যায় ঢাকার চেহারা। কমলাপুর স্টেশনের ক্লান্ত প্ল্যাটফর্ম, শেরশাতের চায়ের দোকান, গুলশানের আলো ঝলমলে আড্ডা। শহর আলাদা, মানুষ আলাদা। নিকোটিন একই, শহর ঘুমায়, নিকোটিন ঘুমায় না। কেউ ক্লান্তি ভুলতে ধরাচ্ছেন সিগারেট, কেউ অভ্যাসে, কেউ আসক্তিতে, আর কেউ বা নতুন করে জড়িয়ে। পুরনো প্রজন্মের হাতে সিগারেট, নতুন প্রজন্মের হাতে ভেপ। ধোয়ার ধরন বদলেছে, বদলায়নি শুধু নির্ভরতা। বিশেষজ্ঞরা বলছেন নিকোটিন শুধু অভ্যাস না, বরং এক ধরনের আসক্তি, তৈরি করে নির্ভরতা। ওই কথায় কথা প্রথম দিন না, দ্বিতীয় দিন না, এইভাবে আস্তে আস্তে টানতে টানতে নিজের লাইফস্টাইলের সাথে জড়ায় গেল। যখন ধোয়াটা বের হয় মনে হয় মনটা হালকা হয়ে যায়। ছাড়া যাবে না এটা, অ্যাকচুয়ালি সব ছাড়তে পারবো কিন্তু সিগারেটটা অ্যাকচুয়ালি ছাড়া পসিবল না। হাত বাড়ালেই নিকোটিন মেলে এই শহরে। ফুটপাতে, সিগনালে, স্টেশনের পাশের চিত্র প্রায়ই এক। কেউ কিনছে, কেউ ধরাচ্ছে, আর কেউ বিক্রি করেই চালাচ্ছে জীবন। তামাকের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের কয়েক গজের মধ্যে মিলছে তামাকজাত পণ্য। শিশুদের চোখের সমান উচ্চতায় রাখা হচ্ছে সিগারেট। সহজ প্রাপ্তি আর দৃশ্যমানতা প্রজন্মকে এগিয়ে দিচ্ছে এক অন্ধকার রুগ্ন ভবিষ্যতের দিকে। শঙ্কা এ বিশেষজ্ঞের। এই যে ক্যান্সার, আজকে যে মানুষ মারা যাচ্ছে কিসে? রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে, কারণ রাষ্ট্র এটার জন্য স্বাস্থ্য খরচের একটা জায়গায় যেতে হচ্ছে। তরুণ প্রজন্মকে তামাক আসক্তি থেকে মুক্ত করা দরকার। গবেষণা বলছে দেশের তামাক ব্যবহারে স্বাস্থ্য, পরিবেশ আর উৎপাদনশীলতায় ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। বেশি ক্ষতি স্বাস্থ্য খাতে, প্রায় ৭৩,০০০ কোটি টাকা। স্বল্প দামের সিগারেট বা উঁচু দামের সিগারেট, এগুলোর বিন্যাস কোনগুলোতে আসলে করের বদৌলতে কোনগুলো ইনফর্মাল পার্টটা আরও বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলোর উপর সুনির্দিষ্ট গবেষণা দরকার। বরং শহরের কানাগলিতে অবাধে বিকিকিনি চলে শুল্কমুক্ত নানা রকমের বিদেশি সিগারেট। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্ক বার্তাও আছে, তবু কমছে না ব্যবহার। আর তার মূল্য দিচ্ছে ব্যক্তি, পরিবার
এবং সমাজ। শব্দ বাতাসে মিশে যায় না, কিছু জমে ফুসফুসে, অজানা রোগ গোপনে ঘাঁটি বাঁধে। আমরা রোগী প্রায় 2 ধরনেরই, লাং ক্যান্সার অবশ্যই আছে, পাশাপাশি সিওপিডি জনিত কিছু সমস্যা নিয়ে রোগী আসে, যে লাং ট্রান্সপ্লান্ট, যেটা আসলে খুব ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং এটা বাংলাদেশে এখনো শুরু হয়নি। নতুন ভোর আসে, কিন্তু থামে না আসক্তির চক্র, আর তার মূল্য দেয় মানুষ, পরিবার, দেশ। সুবনা সুমি, দেশ টিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। রোববার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মৃত শিশুটির নাম তাসিম, তার বয়স 8 মাস, তার বাড়ি ঝিনাইদহে। এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় 2037 রোগী চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে 1765 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নোয়াখালী সদর ও বেগমগঞ্জে পৃথক 2 সংঘর্ষে ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 10টায় নোয়াখালী সদরে ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের 2 পক্ষে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের বেধড়ক পিটুনিতে কামাল নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে একদিনে রাতে নোয়াখালীর বেগমগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে রাকিব হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।